এইটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ। তাহলে ব্রড দুটো আমার ভাগ করব। ইন্ট্রালুমিনাল কি হতে পারে, এই তো যাচ্ছে, এর ভেতর একটা স্টোন হতে পারে, এর ভেতর একটা টিউমার হতে পারে, এর ভেতর ওয়ার্ম হতে পারে, অ্যাসকারিয়াসিস ক্যান অকার, ঠিক আছে। আর এক্সটার্নাল প্রেশার কি, এটা তো গিয়ে আস্তে আস্তে প্যানক্রিয়াসের পেছনে চলে যাচ্ছে, প্যানক্রিয়াসের হেডে একটা মাস হতে পারে, pericolectoral বড় বড় lymph node হলো, as in the case of disseminated GB malignancy or disseminated malignancy in any other abdominal organ or say in lymphoma, সেটা গিয়ে চাপ দিতে পারে, তাই তো। তাহলে এই জন্ডিসগুলো আমার হতে পারে, ক্লিয়ার। তাহলে অবস্ট্রাকটিভ একটা হচ্ছে ইন্ট্রালুমিনাল, আর একটা হচ্ছে তোর এক্সটার্নাল প্রেশার, ঠিক আছে। এই হচ্ছে আমার মোদ্দা কজ। এবারে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে পেশেন্টের কি কি হবে, পেশেন্টের কি কি প্রবলেম হবে। কনজুগেটেড বিলিরুবিনের ফার্স্ট কথা হচ্ছে ইট ইজ সলিউবল ইন ওয়াটার। যে যা পারিস টেনে নিয়ে যেখানে খুশি দাঁড়িয়ে পড়ছে, আমার পেছনে সামনে আমার ঘাড়ের ওপর যেখানে খুশি দাঁড়িয়ে, আই ডোন্ট কেয়ার। যদি আমার পেছনে থাকতে চাস পেছনে চলে আসতে পারিস। এই পেছনে চলে 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 তুই এদিকে চলে, পেছনে এই সাইডে চলে। আচ্ছা ঠিক আছে, don't, he is doing what he is instructed to do. Don't blame him, and he is paid for following the instructions that he is given, so don't disturb him. একটু কফি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আমার পেছনেও দাঁড়িয়ে পড়তে পারিস, আমার কোনো অসুবিধা নেই। আমি তো বললাম wherever you want, I have no problem. আচ্ছা, conjugated bilirubin is soluble in water, এটা হচ্ছে নাম্বার 1। যদি soluble in water হয়, what happens? It is excreted in the urine. The urine color becomes mustard oil color, yellowish. Deeper the jaundice, darker the yellowish discoloration of urine. এবার স্টুলের ইয়েলো কালারটা কেন আসে? বিকজ অফ স্টার্কোবিলিন। স্টার্কোবিলিন যদি গাট, এটা কেন হয়? ডিউ টু ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন। আমার যদি অবস্ট্রাকশনের জন্য বাইলটা পেটের মধ্যে গাজিয়াই ট্র্যাক্টে ঢুকতে না পারে, তা তো বিলিরুবিনে ঢুকবে না। Intrahepatic circulation gets hampered, that is will give rise to clay colored stool. তাহলে আমার প্যাথোফিজিওলজিতে ফার্স্ট কারণ হচ্ছে আমার ইয়েলো ইউরিন কালার, 2 নম্বর হচ্ছে স্টুল কালার। Various pigments get deposited in the skin that gives rise to yellowish discoloration and also itching, severe itching. You will see scratch marks. Fourth, you need bile for absorption of fat soluble vitamins. ওটা ফ্যাট অ্যাবজর্পশন হলে ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন হবে। ফ্যাট সলিউবল ভিটামিন কি কি? ওই 4টে ডেফিসিয়েন্সি। এর মধ্যে ডি তবু সানলাইট থেকে অনেকটা হয়ে যায়। পার্টিকুলারলি কে ডেফিসিয়েন্সি ইজ আর্লিয়েস্ট টু ম্যানিফেস্ট। ভিটামিন কে কোথায় লাগে? ব্লাড ক্লটিং। তো কি বলে ওটাকে? এক্সট্রিনসিক পাথওয়েতে লাগে। যদি তাই হয় তাহলে ব্লিডিং টেন্ডেন্সি দেখা যাবে, ইনক্রিজ ব্লিডিং টেন্ডেন্সি, মানে অল্টার্ড পি টাইম আইএনআর পাওয়া যাবে, ঠিক আছে। টোকামাল হিমাটোমা হতে পারে বা ব্রুজেস নিয়ে হতে পারে, ক্লিয়ার? তাই তো, এটা আর একটা পয়েন্ট। তো দিস আর দ্য প্যাথোফিজিওলজি। এবার এই পেশেন্টের যদি হাইড্রেশন পুয়ার হয়, some bilirubin crystals can also get deposited in the glomeruli of the kidney, giving rise to renal problems, can give rise to liver failure, renal failure also, which is also called hepatorenal syndrome, ঠিক আছে। তাহলে এইবার তুই এতগুলো জিনিস জানার পর যখন তোর কাছে একটা ফার্স্ট একটা অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট এলো, তোর ইমিডিয়েট ট্রিটমেন্টের কথা ভাবতে হবে। ফার্স্ট হচ্ছে ইউ ডিল অপন দ্য জব। একটা ছেলে একটা ফাউ নাকি,
এতজনকে তো এই দুটো দিয়ে খাওয়াতে পারবো না, নাহলে সবাইকে খেয়ে দিত। ঠিক আছে, হাউজ উঠে গেল। আচ্ছা যাক, তাহলে কি দাঁড়ালো কেসটা? পেশেন্ট আমার কাছে এলো, আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে কজটা বার করতে হবে। কজে যাচ্ছি পরে, আবার কজে পরে যাচ্ছি, আমার তাহলে ফার্স্ট কাজে কজটা তো বার করতে দেবো। তার সঙ্গে আমি কি করবো? আমার ব্লিডিং হচ্ছে, যার ব্লিডিং এর জন্য আমাকে ভিটামিন কে ইঞ্জেকশন দেবো। আমার রেনাল ফেলিয়ার ভয় আছে, আমি তাকে কন্টিনিউয়াসলি হাইড্রেট করে যাবো, রেনাল ফেলিয়ারটা কমবে, তাই তো? জাস্ট অ্যাপ্লাই ইয়োর সেন্স। আমি কিন্তু বিরাট কোনো রকেট সায়েন্স নিয়ে কথা বলছি না, জাস্ট অ্যাপ্লাই ইয়োর কি হতে পারে। আমি এটা জানতে পারলে আমি কি করতে হবে? চুল করছে, একটু মলম টলম দে, একটু সুদিং এফেক্ট দে। You cannot change the color of the skin overnight. You cannot change the color of the eyes. You cannot change the color of the stool. You cannot change the color of the urine. তাই তো? যেটা তুই পারবি সেটা নেই। এইবার আসি কারণে। কি বললাম? ইন্ট্রালুমিনাল দুটো জিনিস প্রিডমিনেন্টলি, স্টোন আর টিউমার। টিউমার অ্যারাইজিং within from the bile duct, that is cholangiocarcinoma. এটাকে তুই intraluminal না বলে intramural বলতে পারিস, because it arises from the mucosa and the wall of the bile duct. Intraluminal হচ্ছে স্টোন বা ওয়ার্ম যদি ইম্প্যাক্টেড হয়ে যায়। দুটো ওয়ার্মের নাম কর যারা বাইল ডাক্টে ঢুকতে পারে। একটা তো অ্যাসকারিস, আর একটা যেতে পারে। ইয়েস, বিভাগকে কি নাম? ক্লোনর্কিস সাইনেন্সিস নাকি? না, ওটা নয়, ভুল করেছি। অ্যাসকারিস তো রাউন্ড ওয়ার্ম। ওটা টেপ ওয়ার্ম থেকে হয়। শোন, ক্লোনর্কিস সাইনেন্সিস, ক্লোনর্কিস সাইনেন্সিস। শোন, এবং হুটহাট ভুলভাল বেরোলে না, নিজেকে হাসির খোরাক করে ফেলবে পরীক্ষার হলে, আর এক্সামিনারের মেজাজটা ঘাটতে শুরু করলে এফেক্টটা তোর ওপর ভালো নাও হতে পারে। ঠিক আছে? তাহলে আমি ভুল করেছি, আমিও ভুল করেছি। ইয়েস, ফ্যাসিওলা হেপাটিকা, ইয়েস। আচ্ছা যাই হোক, লেট আস ফরগেট অল দ্যাট। এবার ইন্ট্রামিউরাল cholangiocarcinoma, carcinoma arising from the bile duct. External pressure, carcinoma head of the duodenum, carcinoma head of pancreas, carcinoma of the duodenum, CA gallbladder invading the bile duct. Lymphoma তে রেয়ার, বাট ক্যান অকার। ঠিক আছে, তাহলে তো আমার এই কারণ। তাহলে এবার আমাকে যদি এবার হিস্ট্রিতে নেক্সট পয়েন্টটা কি আসবো, এ দ্বারা এরপর আমি কি বলছি, এবার জন্ডিসটা আমার প্রোগ্রেসিভলি ডিপেন্ডিং হতে পারে, ওয়েক্সিং ওয়েনিং হতে পারে। আস্তে আস্তে জন্ডিস বাড়ছে, অথবা জন্ডিস বাড়ছে আবার কমে গেল আবার বাড়ছে। কিরকম হতে পারে? এই বাইল ডাক্ট ধর একটা স্টোন এরকম আটকে দিল, জন্ডিসটা বেড়ে গেল। এবার কিছুদিন পর নানা ইন্টারভেনশনের পর স্টোনটা এরকম হয়ে গেল, বাইল সাইড দিয়ে পাস করলো, জন্ডিস কমে গেল। দিস ইজ কল্ড ওয়েক্সিং ওয়েনিং জন্ডিস। ঠিক আছে, টিপিক্যালি সিন তাহলে একটা কারণ পেয়ে গেলি, সিবিডি স্টোন। আরেকটা কারণ হচ্ছে টার্মিনাল সিবিডিতে ধর একটা গ্রোথ হয়েছে, টার্মিনাল সিবিডি কোলাঞ্জিওকার্সিনোমা, ইট ইজ স্লোলি গ্রোয়িং, আস্তে আস্তে এটা বড় হচ্ছে। এর তো একটা ব্লাড সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই তো একটা পার্টিকুলার সাইজ অব্দি একে ফিট করতে পারবে, তার উপর গ্রো করে গেলে তো একে আর ফিট করতে পারবে না, তাই তো? At a time it will outgrow its blood supply. তখন ব্লাড সাপ্লাই প্রয়োজনের থেকে কমে গেলে কি হবে? ইস্কিমিয়া। তখন একটা নেক্রোসিস হয়ে এটা খসে পড়ে যাবে, খসে গেলে চারপাশে র এরিয়া থেকে একটা ব্লিডিং হবে, পেশেন্ট উইল হ্যাভ মেলিনা অর হিমাটেমেসিস অর বোথ। তার সঙ্গে জন্ডিসটা কমে গেল, আবার টিউমারটা গ্রো করতে শুরু করলো। তার মানে দিস ইজ ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং জন্ডিস। তো দিস ক্যান বি এন দুটো কারণ অফ ওয়েক্সিং ওয়েনিং জন্ডিস পেলাম। ক্লিয়ার? বোঝাতে পারলাম? প্রোগ্রেসিভলি ডিপেন্ডিং জন্ডিস, কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, হেড অফ প্যানক্রিয়াসের গ্রোথ যখন আস্তে আস্তে বাড়ছে,
গ্রোথটা আস্তে আস্তে বড় হচ্ছে, প্রেশারটা বাড়ছে, আস্তে আস্তে এটা বাড়ছে, প্রোগ্রেসিভলি ডিপেন্ডিং জন্ডিস। ক্লিয়ার? এরপর আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, কিরে ভাই কথা বলা খুব দরকার বাবা, তাহলে ঘরে গিয়ে বল। তা জিজ্ঞেস কর, কর কি জিজ্ঞেস করছিস বল। শোন, এই শোন, আমি না ব্যাক বেঞ্চার ছিলাম, I know each and every trick. তোরা যা যা করছিস, nothing is new. I have crossed that stage in life. উল্টে আমাদের থেকে তোরা অনেক শান্ত, আমাদের থেকে তোরা অনেক শান্ত, এটুকু বলতে পারি। আমাদের কীর্তিকাহিনী থেকে তোরা অনেক শান্ত, বুঝতে পারছিস? এটুকু বলতে পারি। আচ্ছা, এবার আর কি হতে পারে? আমার যখন এখানে জন্ডিসটা হলো, আটকে গেল, পেন্টআপ বাইল, বাইল বাইল ডাক্ট আস্তে আস্তে ডাইলেটেড হবে। বাইল ডাক্টের সঙ্গে আবার কিরকম থাকে? গল ব্লাডার, গল ব্লাডারটা তো আস্তে আস্তে বাইল পেন্টআপ করতে থাকবে, গল ব্লাডারটাও ডিস্টেন্ড করবে। সব সময় করবে? নো। If it will distend, if the distensibility of the gallbladder is intact, তাহলে কোথায় ডিস্টেন্ড করবে না? যেখানে ডিস্টেন্সিবিলিটি অফ দ্য গলব্লাডার ইজ গন। কখন যাবে? ইফ দের ইজ ফাইব্রোসিস। ফাইব্রোসিস কখন হবে? ইফ দের ইজ ইনফ্লামেশন। ইনফ্লামেশন কখন হবে? ইফ দের ইজ স্টোন। তার মানে বাইল ডাক্ট স্টোন থেকে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, gallbladder is rarely distended. Clear? আর rarely distended মানে it is rarely palpable. gallbladder তো নরমালি palpable না। এবার কার্সিনোমা হেড প্যানক্রিয়াস, আমার বাইল ডাক্ট বা gallbladder তো কোনো ডিজিজ নেই, ওর তো ডিস্টেন্সিবিলিটির কোনো প্রবলেম নেই, ওটা আস্তে আস্তে অবস্ট্রাক্টেড হচ্ছে, বাইল জমছে, gallbladder is gaining enormous proportions. It may be soft, palpable and mobile. And this law is called Courvoisier's law. What is Courvoisier's law? It states that if there is a palpable gallbladder in the presence of obstructive jaundice, it is unlikely due to stone disease. Okay? Kintu there are certain exceptions to it. একটা হচ্ছে ডাবল ইম্প্যাক্টেড স্টোন। তো স্টোনেতে গলব্লাডার ফাইব্রোসিস হওয়ার আগে এখানে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়ে গেল, এখানে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়ে গেল, তখন এখানে তো বাইল অলরেডি জমলো। এই বাইলটা জমার পর এখান থেকে আস্তে আস্তে বাইলের পিগমেন্ট অ্যাবজর্ব হবে, এটাই হবে, মিউকোসিল ডেভেলপ করবে, gallbladder will slowly distend, আর ওয়াল থেকে আরো নানা রকম জিনিস এক্সক্রিটেড হতে পারে। In that case it can get distended. Clear? This is double impaction of stone. আচ্ছা, তাহলে এই যদি আমার ব্যাকড্রপটা আমি জেনে যাই, এবার তাহলে আমার কাছে একটা জন্ডিস পেশেন্ট যখন এলো, আমাকে তার হিস্ট্রিটা নিতে হবে। হিস্ট্রিটা নিতে গিয়ে ফার্স্ট কথা কি জিজ্ঞেস করবো? অনসেট। আমি তোদের আগেও বলেছি, হোয়াট, উইচ, ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ, 6টা WH ওয়ার্ড। হোয়াট, উইচ, ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ, তাই তো? অনসেট, ডিউরেশন, প্রোগ্রেস। Is it progressing? Is it waxing waning? Is it progressively deepening? এবার অ্যাসোসিয়েটেড। অ্যাসোসিয়েশনের মধ্যে আমার কি কি থাকতে পারে? এবার পরপর চিন্তা কর। নাম্বার 1, ইউরিন কালার, স্টুল কালার। নাম্বার 2, হেমাটেমেসিস মেলিনা। নাম্বার 3, ইচিং। নাম্বার 4, পেন। নাম্বার 5 কি বলেছি? ম্যালিগনেন্সি। যে কোনো ম্যালিগনেন্সিতে একটা ফিচার হচ্ছে ম্যালিগনেন্ট ক্যাচেক্সিয়া বলি, ক্যাচেক্সিয়া বা ক্যাকেক্সিয়া, হোয়াট এভার ইউ কল ইট। ওয়েট লস, র্যাপিড ওয়েট লস, লিন অ্যান্ড থিন, এই জিনিসগুলোকে আমাকে বলতে হয়। ক্লিয়ার? তো হিস্ট্রিতে এই প্রত্যেকটা পয়েন্ট আমাকে নোট করতে হবে। ক্লিয়ার? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলো বলবি। আমি তো ম্যালিগনেন্সি চেকের কথা এখনো আসিনি। আমি হিস্ট্রিতে প্রশ্ন করব যে তোমার কি ওয়েট লস হচ্ছে, কি রোগা পাতলা হয়ে যাচ্ছ কি, এটা জিজ্ঞেস করব। কেন? যদি এটা দেয় তাহলে আমার মাথায় ঘুরবে, am I dealing with a malignancy? এবার আর কি হতে পারে?
এখানে স্টোন আটকে গেছে, বা এখানে একটা টিউমার আছে, ওপরে যে বাইলটা পেন্ট আপ বাইল, দ্যাট বাইল জমছে আস্তে আস্তে, at a time it may get infected. It is a condition called cholangitis. Cholangitis এর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে তিনটে, যাকে বলে সার্কোস ট্রায়াড: পেন, ফিভার, জন্ডিস। ঠিক আছে, সার্কোস ট্রায়াড। ঠিক আছে, একটা টি আছে যেটা উচ্চারণ করে না ফরাসিরা, মহা গোলমেলে জাত, অর্ধেকের বেশি লেখে উচ্চারণ। সার্কোস ট্রায়াড একটা টি আছে, ঠিক আছে, মানে আমি এগুলো এখনো বুঝিনি। CHARCOL, চারকোল, সার্কোস ট্রায়াড। ঠিক আছে, পেন, ফিভার, জন্ডিস। তাহলে আমাকে পেনের হিস্ট্রি নিতে হবে, ফিভারের হিস্ট্রি নিতে হবে, জন্ডিস তো আমি দেখতেই পাচ্ছি। ক্লিয়ার? আমাকে হিস্ট্রিতে এই পয়েন্টগুলো নোট করতে হবে। রাইট আপার কোয়াড্রেন্ট পেন আছে কিনা সেটা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে হবে। কেন? Majority of bile duct stones, almost all bile duct stones are originate in gallbladder and they slip into the bile duct. ঠিক আছে, এরা ইউজুয়ালি এদের বলা হয় সেকেন্ডারি বাইল ডাক্ট স্টোনস। প্রাইমারি বাইল ডাক্ট স্টোন কখন বলবো? যে স্টোন বাইল ডাক্টেই তৈরি হয়। বাইল ডাক্ট স্টোন বাইল ডাক্টে তৈরি হয়েছে বলে ধরতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে the patient must have 2 years asymptomatic after a uneventful cholecystectomy. তার মানে ধরেই নেওয়া হচ্ছে যার গলব্লাডার আছে তার প্রাইমারি বাইল ডাক্ট স্টোন হয় না। গলব্লাডার অপারেশনের পর 2 বছর পেশেন্টটা ভালো ছিল, তারপর যদি স্টোন ডিটেক্টেড হয় তখন আমি তাকে প্রাইমারি বাইল ডাক্ট স্টোন বলবো। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার তাহলে কি বলছি, পেশেন্টের হিস্ট্রিতে আমাকে এই পয়েন্টগুলো নোট করতে হবে। নোট করার পরে এবার আমি ওয়ার্ক আপে যাব। পেশেন্টটার কি হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। বুঝতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে আমি কি করব? ইনভেস্টিগেশনে, ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনে ফার্স্ট এজ জেনারেল সার্ভে বলেছি, অ্যালার্ট, কনসিয়াস, কোঅপারেটিভ, ওয়েল ওরিয়েন্টেড টু টাইম, স্পেস অ্যান্ড পারসন, বিল্ড, ট্রিট্রিশন, বেসিস, ডিকিউবিটাস। বিল্ডে দেখবো ওয়েস্টিং আছে কিনা, ম্যালিগন্যান্সি। আমি জীবনে একটা কেস পেয়েছিলাম টিউবারকিউলোসিস অফ বাইল ডাক্ট, তার থেকে জন্ডিস। ইট ক্যান হ্যাপেন। আচ্ছা ঠিক আছে, এটা পরের কথা, ওটা খুব রেয়ার জিনিস, মাথা ঘামাবার দরকার নেই অতটা। প্রি অফ ডায়াগনোসিস না, পোস্ট অফ বায়োপসি থেকে ডায়াগনোসিস। ঠিক আছে, আচ্ছা কি বলতে গিয়ে আটকে গেলাম? ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে আমাকে ওয়েস্টিং এর কথা দেখতে হবে। তারপর প্যালর, সাইনাসিস, জন্ডিস, এডিমা, ক্লাবিং। জন্ডিস দেখতেই হবে। প্যালর, ইন কেসেস অফ ম্যালিগন্যান্সি দেয়ার মে বি প্যালর। তারপর নেক ভেন, নেক গ্ল্যান্ড। নেক গ্ল্যান্ড মে পয়েন্ট টুয়ার্ড জন্ডিস, হার্ড নেক গ্ল্যান্ড মে পয়েন্ট টুয়ার্ডস ম্যালিগন্যান্সি। তারপর এনি স্কিন চেঞ্জেস। এবার আমি তো জন্ডিস পেশেন্টের দেখছি, ইট ক্যান বি ডিউ টু অ্যাডভান্স ম্যালিগন্যান্সিতে পেরিয়াম্বিলিক্যাল নোডুল টোডুল থাকতে পারে, এটা দেখা হয়ে গেল। ক্লিনিক্যাল এক্সামিনেশনে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, আমাকে কি খুঁজতে হবে? রাইট আপার কোয়াড্রেন্টে লিভারটা প্যালপেবল কিনা। লিভারটা প্যালপেবল হলে সেটা সফট না হার্ড, তার কনসিস্টেন্সিটা বুঝতে হবে। দুটো কথা মনে রেখে দিবি, সফট লিভার আর শার্প মার্জিন একসঙ্গে হয় না। লিভার যদি সফট হয় তার মার্জিন হবে রাউন্ডেড, আর লিভার যদি ফার্ম টু হার্ড হয় তবেই তার মার্জিন হবে শার্প। ইউজুয়ালি ম্যালিগন্যান্সিতে যদি লিভার ডিপোজিট থাকে তাহলে ধর সে বসে আছে অ্যানাল ফিশার ডায়াগনোসিস করার জন্য কি টেস্ট করেছে। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন নেক্সট। অলওয়েজ লুক ফর এ প্যালপেবল, অলওয়েজ লুক ফর এ প্যালপেবল গলব্লাডার। প্যালপেবল গলব্লাডার ইন অবস্ট্রাকটিভ জন্ডিস কি বললাম? সফট, সিস্টিক, মোবাইল ইউজুয়ালি।
অলওয়েজ লুক ফর ইট। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবেন, যে ম্যালিগনেন্সিতে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, ইউজুয়ালি দে আর পেইনলেস টু স্টার্ট উইথ। তো আমার ক্লিনিক্যাল এক্সামিনেশনে আর হিস্ট্রিতে আমি কী কী দেখবো জিজ্ঞেস করবো, ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমি কী কী দেখবো জিজ্ঞেস করে পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হয়েছে? হিমাটামেসিস বা লিনিয়ার হিস্ট্রি কেন নেবো বলেছি, আমি ইউরিনের কালার বলেছি, ইউরিন কম হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করবো সেটা বলেছি, ব্লিডিং হচ্ছে কিনা, স্ক্র্যাচ মার্কস দেখবো শরীরের চামড়ায়, ঠিক আছে? স্টুল কালার, ইউরিন কালার তো জিজ্ঞেস করতেই হবে, লিভার প্যালপেট করতে হবে, পেটে অন্য কোথাও কোনো লাম্প আছে কিনা সেটা প্যালপেট করতে হবে, গল ব্লাডার প্যালপেট করে খুঁজতে হবে। ক্লিয়ার? এত কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি টেকিং এর পর আমার নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপ ব্লাড টেস্ট হবে একটা LFT। আমি এতে কি কি খুঁজবো এতে? আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিসের প্যাথোফিজিওলজিতে 2-3টে পয়েন্ট আমি বলিনি, সেটা আমি পরে লাস্টে বলবো। আমি যদি বাই চান্স বলে যাই মনে করিয়ে দিবি, যেটা প্যাথোফিজি কিভাবে কি করতে হচ্ছে সেটা বলছিলাম। LFTতে আমি কি দেখবো? বিলিরুবিন বেড়েছে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে বিলিরুবিন। আই এম ডিলিং উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস, কনজুগেটেডটা বেশি বাড়বে, আর আনকনজুগেটেডও বেশি হতে পারে। কেন হবে? পুরোটা হলো না, কি হয়? তো এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের সঙ্গে কেন কি সম্পর্ক? আনকনজুগেটেড সবসময় বাড়ে না, খুব অ্যাডভান্স খারাপ কেসে বাড়ে। কিরকম বাড়ে? আস্তে আস্তে কি হয়, অবস্ট্রাকশনটা রয়েছে, ওপরে বাইল জমছে, ইন্ট্রাবিলিয়ারি ট্র্যাক্টের প্রেশার বাড়ছে, ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিক্যালসগুলো বাড়ছে, প্রেশার বাড়ছে, আস্তে আস্তে হেপাটোসাইটে ইন্ট্রাহেপাটিক ক্যানালিগুলিতে বাড়ছে প্রেশার। এবার এই করতে করতে এই জমে থাকা কনজুগেটেড বাইল ক্যান গিভ রাইজ টু inflammation within the liver. It is called chronic persistent hepatitis. Chronic persistent hepatitis থেকে এটা যখন আরো লং স্ট্যান্ডিং হবে, সেখান থেকে রিজেনারেশন ডিজেনারেশন ওইসব হতে হতে it can give rise to secondary biliary cirrhosis. ঠিক আছে? Secondary biliary cirrhosis is the only cirrhosis where if you can remove the obstruction, the patient may get some reversal in liver function. অন্য কোনো সিরোসিসে ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা থাকে না। আমাদের টার্গেট থাকে স্লো দ্য প্রোগ্রেস। এটাই অবস্ট্রাকশনটা সরাতে পারলে there is some hope of some reversal in the fortunes of the liver. Okay? Secondary biliary cirrhosis. But it takes years to develop that. 15 দিনের হিস্ট্রিতে সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস ডেভেলপ করবে না। সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিসের দিকে যে আছে, বা ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস ফেজে যে আছে, তার আনকনজুগেটেডও বাড়তে পারে। এই হেপাটোসেলুলার ফিচার যেটা প্রথমেই বললাম, বলেছি তো লিভারে, তো সেক্ষেত্রে নেক্সট হচ্ছে লিভার এনজাইমস, SGOT বা AST, SGPT বা ALT, অ্যালকালাইন ফসফেটেজ আর GGT, এই চারটে এনজাইম। GGT will be raised, alkaline phosphatase will be raised. Make no mistake. SGOT, SGPT may be normal, may be raised depending upon the condition of the liver. তবে 2 to 3 times elevation of SGOT or SGPT নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামায় না। ইনফ্যাক্ট আপ টু 3 to 4 times নিয়েও বেশিরভাগ লোকই মাথা ঘামায় না। ঠিক আছে? এটা গেল ফার্স্ট টেস্ট। নেক্সট দেখ, আমি প্রত্যেকটা কথা বলা আছে কি কি করবো। ব্লিডিং ডায়াসিস হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিসে, তাহলে আমি সেটা দেখার জন্য একটা ব্লিডিং টাইম, একটা ক্লটিং টাইম, একটা প্রথ্রম্বিন টাইম করবো। ঠিক আছে? ক্লিয়ার? একটা ইউরিন টেস্ট করব, একটা স্টুল এক্সামিনেশন করব। দেখ, আমি ওই প্যাথোফিজিওলজিটা যদি ঠিকঠাক মাথায় রাখতে পারি, আমাকে কি কি করতে হবে তার আইডিয়া আমি কিন্তু পেয়ে যাচ্ছি। কঠিন কিছু রকেট সায়েন্স নয়, তাই তো? এবার আমাকে কারণটা বার করতে হবে। এরপর এখানে আর থাকে টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন।
বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগন্যান্ট পেশেন্টগুলো অ্যালবুমিন কম থাকে, ঠিক আছে? বোঝাতে পারলাম? অ্যালবুমিন কমে যেতে পারে। আচ্ছা, এইগুলোর পরে আমার নেক্সট কাজ হচ্ছে, এবার দেখ এই যে কারণগুলো বলেছি অবস্ট্রাকটিভ জন্ডিস এক্সট্রাহেপাটিক বিলিয়ারি ট্র্যাক্টে, এটাকে কি বলেছি আরেকটা নাম সার্জিক্যাল জন্ডিস, তখন ট্রিটমেন্ট ইজ সার্জারি। তাহলে আমাকে প্রি অপারেটিভ প্রিপারেশনের কথাও ভাবতে হবে, তার জন্য আমার একটা রুটিন ব্লাড হিমোগ্লোবিন পার্সেন্টেজ টিসি ডিসি এটা করতে হবে। কোলাঞ্জাইটিস থাকলে টিসি বাড়বে, ডিসি অল্টার থাকবে, হিমোগ্লোবিন ম্যালিগনেন্সি হলে কম হতে পারে, একটা সুগার স্ট্যাটাস জানতে হবে, যদি ডায়াবেটিক থাকে গন্ডগোল বাড়বে, কোলাঞ্জাইটিসের চান্স বাড়বে, আমার কিডনিতে প্রবলেম হতে পারে হেপাটোরেনাল, তার জন্য আমার এখানে ইউরিয়া ক্রিয়েটিনিনের প্রয়োজন থাকবে। ক্লিয়ার? চেস্ট এক্সরে করতে হবে, যেহেতু আমার ম্যালিগনেন্সি ইজ এ রোল, আমার সেকেন্ডারি ডিপোজিট চেস্টে আছে কিনা সেটার একটা রোল আছে। ক্লিয়ার? ইসিজি করতে হবে অপারেটিভ চেক আপে, ইকো করতে হবে অপারেটিভ চেক আপে। কিন্তু আমি অপারেশনটা কি করবো ডিপেন্ডস অন দ্য কজ। তাহলে কজটা বার করতে গেলে আমাকে ইমেজিং এ যেতে হবে। The first and foremost imaging is a USG. USG তে dilated IHBR মানে intrahepatic biliary radicals if found is pathognomonic of obstructive jaundice. Dilated intrahepatic biliary radicals on USG is pathognomonic of obstructive jaundice. ঠিক আছে? ইউএসজি আমাকে গলব্লাডারে স্টোন থাকলে বলে দিতে পারে, প্যানক্রিয়াসের হেডে টিউমার থাকলে বলে দিতে পারে, সিবিডি স্টোন বলতে পারে। ঠিক আছে? প্রবলেম হচ্ছে সিবিডি স্টোনে ইউএসজি মিসেস ইট ইন 30 to 40% কেসে। দ্যাট মিনস ইউ আর নট শিওর, শুধু গল স্টোন দেখালো এদিকে জন্ডিস আছে, বাকি নর্মাল স্ক্যান, এদিকে জন্ডিস আছে, অ্যালকালাইন ফসফেটেস বেশি, জিজিটি বেশি, আর জন্ডিসের কোনো কারণ খুঁজে পাচ্ছিস না, তখন তোকে বাইল ডাক্টের অ্যানাটমি আর তার ভেতরের কন্ডিশনটা ভালো করে অ্যাসেস করতে গিয়ে তোকে যেটা করতে হবে MRCP, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এখানে যদি ছবি দেখাতে পারলে দেখাই, এই যে দেখ, এই যে এমআরসিপি করার পর থেকে এই যে ফিলিং বাইল অ্যাক্টস এজ দ্য কন্ট্রাস্ট, এই যে দেখছিস, তুই দেখতে পাচ্ছিস, দেখেছিস এই যে মাঝখানে ফিলিং ডিফেক্ট, দিস আর স্টোনস বাইল ডাক্টে। এবার দেখ দিস ইজ ডাইলেটেড, ইন্ট্রাহেপাটিক biliary রেডিক্যাল গুলো ডাইলেটেড, রাইট ডাক্ট লেফট ডাক্ট ডাইলেটেড। ঠিক আছে? এর কিন্তু গলব্লাডার দেখা যাচ্ছে না, মানে হয় এখানে স্টোন আছে না কোলোসিস্টেক্টমি হয়ে গেছে। দেখ এর কিন্তু গলব্লাডার দেখা যাচ্ছে না ছবিটায়। ঠিক আছে? আবার এই ছবিটায় দেখ, এর কিন্তু এইটা গলব্লাডার আর এটা আবার ডুওডেনাম অন্য দিক দিয়ে, এই দেখ বাইল ডাক্টের স্টোন, দেখেছিস? ঠিক আছে? এইটা হচ্ছে এমআরসিপি। এমআরসিপির রোল শুধু বাইল ডাক্ট স্টোনটা বার করতে আর বাইল ডাক্টের স্ট্রাকচারাল অ্যানাটমি। আরেকটা কন্ডিশনে অবস্ট্রাকটিভ জন্ডিসের মতো ফিচার দেখা যায় ডিউ টু কোলাঞ্জাইটিস। কি বললাম কোলাঞ্জাইটিসে কি হয়? পেইন, ফিভার, জন্ডিস। সেটার কন্ডিশনটার নাম হচ্ছে কোলেডোকাল সিস্ট। কোলেডোকাল সিস্টে কি হয়? এই যদি বাইল ডাক্টটা থাকে এক্সট্রাহেপাটিক, এই বাইল ডাক্টটা সিস্টের মতো, দিস ইজ এ প্রিম্যালিগনেন্ট কন্ডিশন। এবার এখানে যদি ইনফ্লামেশন, রেকারেন্ট ইনফ্লামেশন হতে থাকে, দ্যাট রেকারেন্ট ইনফ্লামেশন গিভস রাইজ টু কোলাঞ্জাইটিস। তার থেকে পেন, ফিভার, জন্ডিসের মতো ফিচার আসে। বাট দিস ইজ নট অবস্ট্রাকটিভ জন্ডিস। এই পেশেন্টের আমি কিন্তু IHBR ডাইলেটেড পাবো না, except the patient is having type 4 choledochal cyst. Type 4 choledochal cyst, intrahepatic biliary radicals and extrahepatic both are dilated, both have cysts. ঠিক আছে? আর একটা হচ্ছে টাইপ 5 choledochal cyst where only intrahepatic choledochal cysts are there, extrahepatic নয়, ওটার নাম ক্যারোলিস ডিজিজ। ঠিক আছে? MRCP will differentiate between bile duct stone and a choledochal cyst. ক্লিয়ার? এটা হচ্ছে টাইপ 1 choledochal cyst। Am I clear? এইবার MRCP হলো। এইবার দেখ
আমার যদি ইউএসজি বলে দিত প্যানক্রিয়াটিক হেডে একটা মাস আছে, তাহলে আমার নেক্সট স্টেপ ইনভেস্টিগেশন কিন্তু আর এমআরসিপি হতো না, তখন আমার টেস্টটা হতো সিটি স্ক্যান। ইউএসজি বলছে প্যানক্রিয়াটিক হেডে মাস আছে, তাহলে আমার কি হতে পারে, প্যানক্রিয়াটিক হেডের মাসটাকে আমাকে কনফার্ম করতে হবে, প্লাস দেখতে হবে ওয়েদার ইট ইজ রিসেক্টেবল অর নট, মানে অপারেশন করে বাদ দেওয়া স্টেজে আছে কি নেই। তার জন্য আমাকে করতে হবে সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন উইথ প্যানক্রাইফেজিক সিটি বলে প্যানক্রিয়াটিক প্রোটোকল। ঠিক আছে, ডাই পুশ করা 16 থেকে 18 সেকেন্ডের মধ্যে ছবিগুলো নিতে হয়, অনেকগুলো ডিফিকাল্ট জিনিস, এটা খুব এক্সপার্ট টেকনিশিয়ান ছাড়া এটা পারবে না। ক্লিয়ার? এর থেকে আমি কি কি ডেটা পাবো, প্যানক্রিয়াটিক হেডে মাস আছে কিনা বা টার্মিনাল বাইল ডাক্টে মাস আছে কিনা, থাকলে তার সঙ্গে তার অ্যাডজাসেন্ট স্ট্রাকচারের রিলেশন কি। প্যানক্রিয়াসের পেছনে কি আছে ভালো করে মনে করে দেখ, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন আর পোর্টাল ভেন জয়েন, স্প্লেনিক ভেন আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন জয়েন করে পোর্টাল ভেন তৈরি করছে। ঠিক আছে, প্যানক্রিয়াটিক হেডের ঠিক পেছনে। ইফ দ্য হেড ইনভেডস দিস টিস্যুস, দিস ভেন্স, head mass invades these veins, then it is almost not resectable. Superior mesenteric vein এর পাশে আছে superior mesenteric artery, যদি superior mesenteric artery কে এনকেস করে ফেলে, ভুলে যাওয়া, অপারেশন করতে পারবে না। মানে আমার শুধু ডায়াগনোসিসটা হচ্ছে না, আমি ট্রিটমেন্টটা প্রপার করতে পারবো কিনা সেটাও আমি জানতে পারছি through this CT scan. These are the main images. Clear? তাহলে এর থেকে আমার ডায়াগনোসিস হলো। এবার হচ্ছে আমার কাজ ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট সোজা কথা, ডিপেন্ডস অন দ্য কজ। ফার্স্ট কারণ হচ্ছে সিবিডি স্টোন। সিবিডি স্টোন পেশেন্টের দুটো জিনিস, একটা হচ্ছে আমি প্রথমে ইআরসিপি করে সিবিডি ক্লিয়ারেন্স করতে পারি, ফলোড বাই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, আমি এলসি লিখলাম, সাকসেসফুল হলে, ঠিক আছে, ইআরসিপি করে স্টোনটা বার করে দিতে পারলো, আমি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে দিলাম। এবার ইআরসিপি ফেল করলো, যার কাছে পাঠালাম এত বড় স্টোন বার করতে পারলো না, তাহলে কি করতে হবে, সার্জারি। সার্জারিতে কি হবে, কোলেসিস্টেক্টমি প্লাস সিবিডি এক্সপ্লোরেশন এন্ড ক্লিয়ারেন্স। ঠিক আছে, ফলোড বাই আমার সামনে দুটো অপশন থাকে, সিবিডি এক্সপ্লোরেশন এন্ড ক্লিয়ার। এটা ক্যান বি ওপেন অর ল্যাপারোস্কোপিক, দুটোই করা যায়। am I clear? ওপেন করেও করতে পারি, ল্যাপারোস্কোপি করেও করতে পারি। এবার সিবিডি ক্লিয়ারেন্স, এইটা আমার অপশন হলো। সিবিডি স্টোনে ইআরসিপি, আরেকটা আমার ডাইরেক্ট সার্জারিতে চলে যেতে পারি, হ্যাঁ, কোলেসিস্টেক্টমি প্লাস সিবিডি এক্সপ্লোরেশন ক্লিয়ারেন্সের আরেক নাম হচ্ছে কোলেডোকোলিথোটমি। ঠিক আছে, সেম ক্যান বি ওপেন অর ল্যাপারোস্কোপি। এইটা হচ্ছে আমার সিবিডি স্টোনের ম্যানেজমেন্ট। Prior to it, ensure that you have corrected the prothrombin time, otherwise the patient will bleed to death. Ensure that the patient is hydrated properly. Clear? এইবার আসবো মাস। It can be pancreatic head mass. এখানে চারটে এন্টিটি আছে, যেটাকে আমরা বলি পেরিঅ্যাম্পালারি গ্রোথ। ঠিক আছে, এর মধ্যে চারটে এন্টিটি আছে। হোয়াট ইজ অ্যাম্পালা? অ্যাম্পালা অফ ভেটার পড়েছিস, এই হচ্ছে অ্যাম্পালা অফ ভেটার, কমন চ্যানেল থিওরি। এই জায়গাটায় গ্রোথ হতে পারে, মানে গ্রোথ ইন অ্যাম্পালা itself, growth in pancreatic head within 2 centimeter of ampulla, that is also periampulary growth, মানে অ্যাম্পালার আশেপাশের গ্রোথ। কি বললাম, pancreatic head mass within 2 centimeter of ampulla, সেটা হচ্ছে পেরিঅ্যাম্পালারি। 3 নম্বর হচ্ছে কি,
terminal CBD cholangiocarcinoma, ampulla proximally, terminal CBD cholangio, ঠিক আছে? Fourth হচ্ছে duodenal adeno, এই duodenal adenocarcinoma, ঠিক আছে? Am I clear? Periampullary entity, আর fourth হচ্ছে CA head pancreas, more than 2 cm from the ampulla, ঠিক আছে? এটা 1, এটা 2, greater than 2 cm from ampulla. আমার এই তো গ্রোথ। এদের আমি কি করব? আমার ইউএসজি যখনই আমাকে ম্যালিগন্যান্সির দিকে ইন্ডিকেট করবে বা অ্যাম্পালারি গ্রোথ বুঝতে পারছে না ইউএসজি, বোঝাচ্ছে টার্মিনাল স্টোন ডিজিজ নেই, আমার সামনে তখন একটা প্রবলেম এসে যায়। কি না, আমি দেখছি জন্ডিসের ফিচার আছে আইএইচবি আর ডাইলেটেড ইউএসজিতে, গলব্লাডার স্টোন নেই, সিবিডি স্টোন ও দেখাতে পারছে না, কোনো গ্রোথও খুঁজে পাচ্ছে না, অ্যাম্পালার গ্রোথ এইটুকু, ইউএসজি খুঁজে পেল না। তখন আমার নেক্সট টেস্টটা কি হবে? এমআরসিপি না সিটি স্ক্যান? হতে পারে গলব্লাডারে একটা স্টোন হচ্ছে যেটা স্লিপ করে গেছে বাইল ডাক্টে, সেটা ইউএসজি মিস করছে। কি বলছি, 30 to 40% ক্ষেত্রে ইউএসজি ক্যান মিস এ বাইল ডাক্ট স্টোন, হতেই পারে। কে বারণ করেছে? হ্যাঁ, এই দিস ইজ আ ট্রিকি সিচুয়েশন। তখন আমার নেক্সট ইনভেস্টিগেশনটা কি হবে? এমআরসিপি না সিটি? আইডিয়ালি ইট শুড বি এমআরসিপি। কেন? এমআরসিপি টার্মিনাল সিবিডিতে এগুলো থাকলেও বলে দেবে, প্যানক্রিয়াসের মাস থাকলেও বলে দেবে, রিসেক্টেবিলিটিটা বলতে পারবে না, কাজে এমআরসিপি। এমআরসিপিতেও বলে দিল এইগুলোর মধ্যে কিছু একটা আছে। তখন আমাকে অপারেবিলিটি আছে। ডুওডেনামের পেছনে কি আছে? আইভিসি অ্যাওটা। প্যানক্রিয়াসের পেছনে ওটা ছাড়াও আছে আইভিসি অ্যাওটা। অ্যাওটা বা আইভিসি ধরে গেলে আমি অন্তত অপারেশন করতে যাবো না। আমার পাগলা কুত্তা কামড়ায় নিয়ে যে আমি অপারেশন করতে গিয়ে মরবো। পেশেন্ট মরবে, পার্টি আমাকে পুঁতে ফেলবে, তাই তো? আমাকে সিটিটা করতেই হচ্ছে। তার মানে এই জিনিসগুলো যখন এলো, আমাকে একটা এমআরসিপি উইথ সিটি অথবা শুধু সিটি করে নিতে হবে। অপারেবল, এবার এটা এলো অপারেবল, আর একটা এলো ইনঅপারেবল, ঠিক আছে? ইনঅপারেবলের মধ্যে কিরকম হতে পারে? একটা হচ্ছে প্রেজেন্স অফ ডিস্ট্যান্ট মেটাস্টাসিস, দেখা গেল লিভারে মাল্টিপল মেটাস্টাসিস আছে, দেখা গেল ওমেন্টাল ডিপোজিটস আছে। একে অপারেশন করে কি হবে? এমনিতেও গঙ্গা জল কেস হয়ে গেছে, অমনিতেও গঙ্গা জল কেস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এর অপারেশন করে কি সময় নষ্ট করবো? করে লাভ নেই। আরেকটা হচ্ছে আশেপাশের ভাইটাল স্ট্রাকচারকে ধরে নিয়েছে, যেটা কাটতে গেলে অপারেশন টেবিলে পেশেন্ট মরে যেতে পারে, সেটাও ইনঅপারেবল। দু রকম, একটা হচ্ছে লোকালি অ্যাডভান্সড, একটা হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হয়ে যাওয়া। ব্রেস্ট ক্যান্সার ক্লাস নিতে বলেছি, লোকালি অ্যাডভান্সড একটা কথা বলেছি, আর একটা বলেছি কি ডিস্ট্যান্ট মেটাস্টাসিস। তাহলে ইনঅপারেবল হচ্ছে লোকালি অ্যাডভান্সড, ডিস্ট্যান্ট মেটাস্টাসিস, তাই তো? ডিস্ট্যান্ট মেটাস্টাসিসে নো চান্স অফ কিওর, এফেক্টিভলি প্যালিয়েটিভ কিছু কেমোর কথা ভাবা যেতে পারে, যার জন্য কোনো একটা মেটাস্টাটিক ডিপোজিট থেকে একটা এফএনএসি নিলাম, কনফার্ম করবো, তারপর প্যালিয়েটিভ কেমো বা ওই জাতীয় কিছু দিতে হতে পারে। লোকালি অ্যাডভান্সড, লোকালি অ্যাডভান্সড হলে গ্রোথটা থেকে একটা বায়োপসি বা এফএনএসি নিয়ে প্যালিয়েটিভ কেমোর চেষ্টা করে দেখতে হবে, যদি ডাউন স্টেজ করে অপারেশনের স্টেজে নিয়ে যাওয়া যায়। ক্লিয়ার? জেমসিটাবিন বেসড কেমোথেরাপিজ আর নাও অফেন ইউজড। জেমসিটাবিন পড়েছিস ফার্মাকোলজিতে? পড়েছিস? আমি ল্যাটিন বলছি না ম্যাডাম, পড়েছিস? আচ্ছা, আমরা যখন ছাত্র ছিলাম এই ওষুধটা ছিল না, কাজে আমাকে পড়তে হয়নি। আমি 97-এ ফার্মাকোলজি পরীক্ষা দিয়েছি, ওষুধটা এসে 2002-1-3-4 এরকম সময়। কাজে আমি যখন ফাইনাল বিবিএস, এই সেকেন্ডে বিবিএস দিয়েছি, তখন এটা ছিল না। ওকে, এবার হচ্ছে অপারেবল। অপারেবল হলে খুব সিম্পল, অপারেট, হ্যাঁ, মানে রিসেক্ট। এই যে গোটা জিনিসটার একটাই অপারেশন, হোয়াট ইজ দ্যাট? পেরিএম্পালারি গ্রোথ আর ইট ইজ কল্ড প্যানক্রিয়েটিকোডুওডেনেক্টমি, ডুওডেনেক্টমি বা হুইপলস প্রসিডিওর।
এটা নাম বলতে পারলে আমি পাস করিয়ে দেবো। পিপলসে কি কি পাস বাদ দেয় সেটা এমএস কেউ যদি করিস কোনোদিন সার্জারিতে তখন জানলেই হবে, ঠিক আছে? আর প্যানক্রিয়াটিক ও ডুওডেনেক্টম ক্লিয়ার। এইবার নেক্সট 3 নম্বর মাস আছে, কিন্তু মাসটা হচ্ছে বাইল ডাক্টের ওয়াল থেকে। এই ধর এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট, এই গলব্লাডার, মাসটা আছে এখানে ক্যারাইনার এখানে, এটাকে বলে ক্ল্যাট স্কিন টিউমার। মাসটা হতে পারে এখানে, মাসটা হতে পারে এখানে টার্মিনাল সিবিডিতে। টার্মিনাল সিবিডি হলে এই প্যানক্রিয়াটিক ও ডুওডেনেক্টমি, এই এখানে ঢুকে গেল, পেরিয়াম্পালারিতে ঢুকে গেল, ক্লিয়ার? পেরিয়াম্পালারিতে 4টে এন্টিটি, টার্মিনাল সিবিডি মানে তো এখানে ঢুকে গেল, তাহলে এই অপারেশন, আর নতুন কিছু নয়। এবার এখানে মিড সিবিডি হলে এন্টার এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট বাদ দিতে হবে। আর ইউজুয়ালি রেয়ার আর একটা ক্যারাইনার এখানে, এটাকে বলে সেগমেন্ট, এটাকে বলে ক্ল্যাট স্কিন টিউমার। ক্ল্যাট স্কিন টিউমার যেখানে ক্যারাইনা মানে কনফ্লুয়েন্স অফ রাইট ডাক্ট অ্যান্ড লেফট ডাক্টের জাংশনে, ঠিক আছে? এখানে তাজমহল রিসেকশন বলে একটা অপারেশন করা হয়, আমি কোনোদিন দেখিনি, করতেও দেখিনি, নিজে তো করিনি। সেগমেন্ট 1, 4 আর 5 অফ লিভারকে বাদ দিতে হয় উইথ অ্যালং উইথ এক্সট্রাহেপাটিক বিলে। আমার বইপত্র পড়ে মনে হয়েছে ইট উইল বি এ ড্যাম ডিফিকাল্ট অপারেশন, আমি কোনোদিন দেখিনি। যে অপারেশন দেখিনি সেটা আমি বলতে পারবো না, ওই বই পড়ে অপারেশন বুঝি না, ঠিক আছে? যেটা কোনোদিন দেখিনি, করি তো নি, এবং আজকে পেশেন্ট পেলেও করার ইচ্ছে নেই, করতে যাবো না, কারণ শিখতে গিয়ে পেশেন্ট মেরে ফেললে আরো গন্ডগোল হয়ে যাবে। ইউ মাস্ট নো ইওর লিমিটেশন, ঠিক আছে? তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল। পরের দিন কি পড়বি তোরা বল? প্যানক্রিয়াটাইটিস লেকচার করা